আমার কথা যদি শোনা না যায় চ্যাট বক্সে লিখবেন। চ্যাট বক্স। আমরা গতকাল পর্যন্ত ধারা 87 পর্যন্ত আলোচনা করছি। আজকে আমরা মাত্র 2টা ধারা আলোচনা করব, ধারা 88 এবং ধারা 89। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ধারা 88। ক্রোক ও সম্পত্তি ক্রোকের পদ্ধতি। ক্রোক বলতে কি বোঝায় বা ক্রোক কি, ক্রোক কিভাবে করা হয়? ধারা 88 1। কোনো পলাতক আসামিকে হুলিয়া জারি করার পরও যদি আদালতে হাজির করা সম্ভব না হয়, কোনো পলাতক আসামি 87 ধারা মোতাবেক যদি হুলিয়া ইস্যু করা হয় এবং সেই আসামিকে যদি আদালতে হাজির করা সম্ভব না হয়, তাহলে আসামির সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের জন্য যে লিখিত আদেশনামা প্রদান করা হয় তাকে ক্রোকি পরোয়ানা বলে। তাহলে ক্রোকি পরোয়ানা বলতে বোঝায় কোনো পলাতক আসামিকে হুলিয়া ইস্যু করার পরেও বা জারি করার পরেও যদি আদালতে হাজির করা সম্ভব না হয়, তখন সেই আসামির সমস্ত যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের জন্য যে আদেশনামা আদালত হতে ইস্যু করা হয় তাকে ক্রোকি পরোয়ানা বলে। এই ক্রোকি পরোয়ানা অবশ্যই যে আদালত হুলিয়া ইস্যু করেছেন সেই আদালত এই ক্রোকি পরোয়ানা ইস্যু করবেন, অন্য কোনো আদালত নয়। তাহলে ক্রোকি পরোয়ানা বলতে বোঝায় কোনো পলাতক আসামিকে হুলিয়া জারি করার পরও যদি আদালতে হাজির করা সম্ভব না হয়, তাহলে সেই পলাতক আসামির সমস্ত স্থাবর এবং অস্থাবর সম্পত্তি ক্রোকের জন্য যে আদেশনামা ইস্যু করা হয় তাকে ক্রোকি পরোয়ানা বলে। ধারা 88 1। ধারা 88 2। ক্রোকি পরোয়ানা আদেশে স্থানীয় এলাকার মধ্যে উক্ত ব্যক্তির সমস্ত সম্পত্তি ক্রোক করা যাবে। অর্থাৎ যে ক্রোকি পরোয়ানা ইস্যু করা হয়েছে সেই ক্রোকি পরোয়ানার মাধ্যমে পলাতক আসামির স্থানীয়, তিনি যেখানে বসবাস করেন সেখানে স্থানীয় যাবতীয় সম্পত্তি, স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক করা যাবে। এবং এই আদেশ মূলে অন্য কোনো জেলায় বা অন্য কোনো ম্যাজিস্ট্রেটের এখতিয়ারাধীন যদি কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি থাকে, তাহলে সেই এলাকার ম্যাজিস্ট্রেটের অনুমোদন সাপেক্ষে ওই স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক করা যাবে। তাহলে ধারা 88 1 ক্রোকি পরোয়ানা আদেশ ইস্যু। ধারা 88 2 ক্রোকি পরোয়ানার আদেশ মূলে পলাতক আসামির স্থানীয় যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক করা যাবে এবং অন্য জেলায় বা অন্য এলাকায় যদি তার কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি থাকে, এই একই আদেশ মূলে তার সেখানকার ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তিও ক্রোক করা যাবে। ধারা 88 2। ধারা 88 3।
অস্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি। ধারা ৮৮ যে ক্রোকি পরোয়ানা আদেশ ইস্যু করা হয় এবং ধারা ৮৮ দিয়ে সম্পত্তি ক্রোক করা হয়। এই সম্পত্তি কিভাবে ক্রোক করা হবে সেটা দুই ভাবে ভাগ করা হয়েছে, একটা স্থাবর সম্পত্তি ক্রোক এবং অন্যটা অস্থাবর সম্পত্তি ক্রোক। ধারা ৮৮ অস্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি। অস্থাবর সম্পত্তি বলতে বোঝায় যে সম্পত্তি এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরযোগ্য, এরূপ সম্পত্তি অস্থাবর সম্পত্তি। আর স্থাবর সম্পত্তি বলতে বোঝায় যে সম্পত্তি ভূমির সাথে সংযুক্ত, যা এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা যায় না, এরূপ সম্পত্তিকেই স্থাবর সম্পত্তি বলে। ধারা ৮৮ অস্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি। ক, আটক করে। অস্থাবর সম্পত্তি আটক করে, কারণ অস্থাবর সম্পত্তি হাতে নিয়ে যাওয়া যায়, এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরযোগ্য, হস্তান্তরযোগ্য, সেই জন্য অস্থাবর সম্পত্তি আটক করতে হবে, আটক করে নিতে হবে। খ, রিসিভার নিয়োগ করে। গ, লিখিত আদেশ দ্বারা ঘোষিত ব্যক্তিকে অথবা আসামির পক্ষে অন্য কোনো ব্যক্তিকে হস্তান্তর নিষিদ্ধ করে। তাহলে অস্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি, প্রথমত ক, আটক করে, যে সম্পত্তি আটক করা যায় সেটা আটক করতে হবে। খ, রিসিভার নিয়োগ করতে হবে। গ, ওই স্থাবর সম্পত্তি মালিক অথবা আসামি অথবা তার পক্ষে অন্য কোনো ব্যক্তিকে হস্তান্তর নিষিদ্ধ করে। এবং ঘ, আদালতের ইচ্ছা অনুযায়ী আদালত যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে। তাহলে ধারা ৮৮ অস্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি। ক, আটক করে। খ, রিসিভার নিয়োগ করে। গ, ঘোষিত ব্যক্তি দ্বারা অথবা তার পক্ষে অপর কোনো ব্যক্তিকে হস্তান্তর নিষিদ্ধ করে। ঘ, আদালতে ইচ্ছা অনুযায়ী। ধারা ৮৮ স্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি। স্থাবর সম্পত্তি ক্রোকের ক্ষেত্রে অবশ্যই দখল নিতে হবে। যেমন কোন জমি হলে অবশ্যই তার দখল নিতে হবে, তা আটক করা যাবে না, আটক করার কোনো উপায়ও নেই। সেই জন্য দখল নিয়ে খ, রিসিভার নিয়োগ করে। গ, ঘোষিত ব্যক্তিকে অথবা তার পক্ষে অপর কোনো ব্যক্তিকে হস্তান্তর ও খাজনা প্রদান নিষিদ্ধ করে। এবং ঘ, আদালতের ইচ্ছা অনুযায়ী। তাহলে ধারা ৮৮ অস্থাবর সম্পত্তি ক্রোক এবং ধারা ৮৮ স্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি, শুধু দুইটা পার্থক্য। একটা পার্থক্য হলো আটক করে আর অন্যটা দখলে নিয়ে। এছাড়া যা আছে বাদ বাকি সবই ঠিক। রিসিভার নিয়োগ করে ঘোষিত ব্যক্তিকে অথবা তার পক্ষে অপর কোনো ব্যক্তিকে হস্তান্তর নিষিদ্ধ করে। আর স্থাবর সম্পত্তির ক্ষেত্রে হস্তান্তর ও খাজনা প্রদান, যে সম্পত্তির খাজনা প্রদান করা হয় সেই সম্পত্তি যখন ক্রোক করা হবে সেই সম্পত্তির খাজনা প্রদান তখন নিষিদ্ধ করতে হবে। আর ঘ, আদালতের ইচ্ছা অনুযায়ী আদালত যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে। ধারা ৮৮ ধারা ৮৮ ক্রোককৃত সম্পত্তি যদি জীবন্ত প্রাণী বা পচনশীল হয় তাহলে আদালত বিক্রয়ের আদেশ দিতে পারে। অর্থাৎ আদালত যে সম্পত্তি ক্রোক করেছেন সেই সম্পত্তি যদি পচনশীল এবং ক্ষয়শীল হয় বা জীবন্ত কোনো প্রাণী হয় তাহলে আদালত
বিক্রয়ের আদেশ দিতে পারে এবং বিক্রয়প্রাপ্ত টাকা আদালতের অনুমতি সাপেক্ষে যে কোনো কাজে ব্যবহার করা যেতে পারে বা আদালত ইচ্ছা অনুসারে সেই টাকা ব্যবহার করে। ধারা ৮৮(৫)। ধারা ৮৮(৬)(ক) ক্রোকের তারিখ হতে ৬ মাসের মধ্যে প্রকৃত সম্পত্তিতে অপর কোনো ব্যক্তি অধিকার দাবি করলে তদন্ত করতে হবে। অর্থাৎ যে স্থাবর অথবা স্থাবর সম্পত্তি ক্রয় করা হয়েছে সেই প্রকৃত সম্পত্তিতে যদি অন্য কোনো ব্যক্তি সত্ত্ব বা অধিকার দাবি করে তাহলে তার অধিকারের বিষয়টি অবশ্যই তদন্ত করতে হবে। ধারা ৮৮(৬)(ক)। ধারা ৮৮(৭) হুলিয়ায় উল্লেখিত সময়ের মধ্যে যদি আসামি হাজির না হয় তাহলে প্রকৃত সম্পত্তি সরকারের হেফাজতে যাবে এবং উক্ত সম্পত্তি যদি ক্ষয়শীল, পচনশীল হয় তাহলে বিক্রয় করে এবং বিক্রয় করা যদি মালিকের জন্য লাভজনক হয় তাহলে আদালত বিক্রয়ের ব্যবস্থা করবে। ধারা ৮৮(৭). ধারা ৮৮(৭)-এ বলা হয়েছে যে সম্পত্তি ক্রয় করা হয়েছে সেই সম্পত্তি আসামি যদি হাজির না হয় সরকারের হেফাজতে যাবে এবং উক্ত সম্পত্তি যদি ক্ষয়শীল, পচনশীল হয় এবং বিক্রয় যদি মালিকের জন্য লাভজনক হয় তাহলে আদালত সেই সম্পত্তি বিক্রয়ের ব্যবস্থা করবে অথবা বিক্রয় করবে। ধারা ৮৮(৭). ধারা ৮৮(১) ক্রোকি পরোয়ানা ইস্যুকরণ। ৮৮(২) যে ক্রোকি পরোয়ানার আদেশ ইস্যু করা হয় সেই এক আদেশেই তার স্থানীয় এলাকায় এবং অন্য জেলায় বা অন্য এলাকায় যে স্থাবর সম্পত্তি থাকে সেই সম্পত্তি ক্রয় করা যাবে। ধারা ৮৮(৩) অস্থাবর সম্পত্তি ক্রয়ের পদ্ধতি আটক করে, রিসিভার নিয়োগ করে, ঘোষিত ব্যক্তিকে অথবা তার পক্ষে অপর কোনো ব্যক্তিকে হস্তান্তর সিদ্ধ করে আদালতের ইচ্ছানুযায়ী আদালত যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেন। ধারা ৮৮(৪) স্থাবর সম্পত্তি ক্রয়ের পদ্ধতি দখল নিয়ে অবশ্যই স্থাবর সম্পত্তির দখল নিতে হবে, সেটা ঘরবাড়ি হোক, জমি হোক, ফসলাদি হোক, এটা দখল নিতে হবে। ধারা ৮৮(৪) দখল নিয়ে রিসিভার নিয়োগ করে ঘোষিত ব্যক্তিকে অথবা তার পক্ষে অপর কোনো ব্যক্তিকে হস্তান্তর বা খাজনা প্রদান নিষিদ্ধ করে এবং আদালতে ইচ্ছা অনুযায়ী। ধারা ৮৮(৪). ধারা ৮৮(৫) প্রকৃত সম্পত্তি যদি যে সম্পত্তি ক্রয় করা হয়েছে সেই সম্পত্তি যদি জীবন্ত প্রাণী অথবা পচনশীল জাতীয় হয় তাহলে সেই ধারা ৮৮(৫). ধারা ৮৮(৬) যে সম্পত্তি ক্রয় করা হয়েছে স্থাবর অস্থাবর সম্পত্তি সেই সম্পত্তিতে যদি অন্য কোনো ব্যক্তি সত্ত্ব দাবি করে বা অধিকার দাবি করে তাহলে তার এই অধিকারের বিষয়টি তদন্ত করতে হবে। ধারা ৮৮(৬)(ক). ধারা ৮৮(৭) হুলিয়ায় উল্লেখিত সময়ের মধ্যে আসামি হাজির না হলে তাহলে প্রকৃত সম্পত্তি সরকারের হেফাজতে যাবে এবং উক্ত সম্পত্তি যদি ক্ষয়শীল, পচনশীল হয় এবং বিক্রয় যদি মালিকের জন্য লাভজনক হয় তাহলে আদালত সেই সম্পত্তি বিক্রয় করে দিতে পারে।
বোঝা যায়? ইমরান, বোঝা যায়? হ্যাঁ, বোঝা যায় বোঝা যায়। অনেকেই লেখছে চ্যাট বক্স, বোঝা যায়। আমার এই জায়গায় ক্লিয়ার। তোমার ওদিকে ক্লিয়ার, কিন্তু অনেকের কাছে নেটের সমস্যা, সবাই আপ ডাউন করতেছে, কেউ আসে যায় আসে যায়। ধারাও আসতেছি, কারো কোনো সমস্যা? মিউট করা আছে, কথা বলতে পারেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আবার বলছি। ধারা অষ্টআশির এক, প্রতি পরোয়ানা ইস্যু। কোন পলাতক আসামিকে হুলিয়া জারি করার পর যদি আদালতে হাজির করা সম্ভব না হয়, এখানে বলা হয়েছে কোন পলাতক আসামি, 87 ধারা মোতাবেক যে হুলিয়া ইস্যু করা হয়েছে, সেই ইস্যু করা হুলিয়া জারি করার পরে যদি আসামি আদালতে হাজির না হয়, তাহলে আসামির সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের জন্য আদালত যে আদেশনামা ইস্যু করেন তাকে ক্রোকি পরোয়ানা বলে। তাহলে ক্রোকি পরোয়ানা বলতে কি বোঝায়? ক্রোকি পরোয়ানা বলতে বোঝায় হুলিয়া ইস্যু করার পরেও, জারি করার পরেও যদি কোনো আসামিকে আদালতে হাজির করা সম্ভব না হয়, তাহলে আসামির সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের জন্য যে আদেশনামা ইস্যু করা হয় তাকে ক্রোকি পরোয়ানা বলে। ধারা 88-1। আসামের সমস্ত সম্পত্তি, স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের জন্য যে পরোয়ানা ইস্যু করা হয় তাকেই ক্রোকি পরোয়ানা বলে। ধারা 88-1। ধারা 88-1-এ যে ক্রোকি পরোয়ানা ইস্যু করা হয়, এই ক্রোকি পরোয়ানার মাধ্যমে তার স্থানীয় এলাকায় তিনি এখানে বসবাস করেন এবং অন্যান্য এলাকায়, অন্যান্য জেলায় হতে পারে, অন্য এলাকায় হতে পারে, তার নিজ এলাকার বাইরে অন্য এলাকায় বা অন্য ম্যাজিস্ট্রেটের এখতিয়ারাধীন যদি কোনো স্থাবর অথবা স্থাবর সম্পত্তি থাকে, সেই সম্পত্তি এক আদেশেই ক্রোক করা যাবে। ধারা 88-1-এ যে আদেশ ইস্যু করা হয়েছে, সেই আদেশেই ধারা 88-2-তে স্থাবর অস্থাবর সম্পত্তি স্থানীয় এলাকা এবং অন্য জেলায় বা অন্য এলাকার সম্পত্তি ক্রোক করা যাবে। ধারা 88-2, স্থাবর সম্পত্তি এবং অস্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি। ধারা 88-3, অস্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি। অস্থাবর সম্পত্তি আটক করা যায়, তাই আটক করে ক্রোক করতে হবে। ধারা 88-3-ক, আটক করে, রিসিভার নিয়োগ করে, অপরাধীকে অথবা ঘোষিত ব্যক্তিকে অথবা তার পক্ষে অপর কোন ব্যক্তিকে, অর্থাৎ যে অপরাধী সে নিজে অথবা তার পক্ষে তার আত্মীয় স্বজন, ভাই, ছেলে মেয়ে অথবা অন্য কোনো ব্যক্তিকে হস্তান্তর নিষিদ্ধ করে, অর্থাৎ তাদের কাউকে এই সম্পত্তি হস্তান্তর করা যাবে না। যে সম্পত্তি করা হবে সেই সম্পত্তি অপরাধী ব্যক্তি অথবা অপরাধীর ব্যক্তির কোনো আত্মীয়, ভাই, ছোট ভাই, বোন, বউ, বাচ্চা কাচ্চা, এদের কাউকে হস্তান্তর করা যাবে না, সেজন্য হস্তান্তর নিষিদ্ধ করে। তাহলে কতে বলা হয়েছে আটক করে, খতে রিসিভার নিয়োগ করে, গতে হস্তান্তর নিষিদ্ধ করে, আর ঘতে বলা হয়েছে আদালতে ইচ্ছা অনুযায়ী আদালত যে কোনোভাবে সম্পত্তি ক্রোক করতে পারবে। ধারা 88-3। ধারা 88-4, স্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি একই রকম। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে দখল নিতে হবে,
দখল নিয়ে প্রয়োগ করতে হবে, তারপর রিসিভার নিয়োগ করতে হবে। এই গতে একই কথা আছে। অপরাধী অথবা অপরাধীর পক্ষে অপর কোনো ব্যক্তি, তার আত্মীয়-স্বজন, বউ, ছেলে-মেয়ে এদের কাউকে হস্তান্তর নিষিদ্ধ করতে হবে এবং এই স্থাবর সম্পত্তি যেহেতু খাজনা আদায় করা হয়, সে খাজনা প্রদান নিষিদ্ধ করে দিতে হবে। ধারা ৮৮(৪) আর ঘতে বলা হয়েছে আদালতের ইচ্ছা অনুযায়ী। তাহলে ধারা ৮৮(৩) এবং ৪ এর পার্থক্য একটাই, কতে একটা আটক করতে হবে, অস্থাবর সম্পত্তি আটক করতে হবে এবং ওই কতে বলা হয়েছে ৪ এর ক, স্থাবর সম্পত্তি দখল নিতে হবে। দুইটাতে বলা হয়েছে রিসিভার নিয়োগ করতে হবে, ৪ এও রিসিভার নিয়োগ করতে হবে। ৩ এ বলা হয়েছে আসামি অথবা তার পক্ষে অপর কোনো ব্যক্তিকে হস্তান্তর নিষিদ্ধ করতে হবে। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে বলা হয়েছে আসামিকে অথবা তার পক্ষে অপর কোনো ব্যক্তিকে হস্তান্তর এবং খাজনা প্রদান নিষিদ্ধ করতে হবে। শুধু একটা জিনিস বেশি আছে, সেটা খাজনা প্রদান। যেহেতু স্থাবর সম্পত্তির খাজনা প্রদান করা হয়, জমি, ঘর বাড়ি এগুলার খাজনা প্রদান করা হয় বিধায় খাজনা প্রদান নিষিদ্ধ করতে হবে। আর ৪ বলা হয়েছে দুটাতেই আদালতের ইচ্ছা অনুযায়ী আদালত যে কোনো ভাবে সেটা প্রয়োগ করতে পারেন, সেটা আদালতের মর্জি। আদালত যেমন খুশি তেমন প্রয়োগ করতে পারেন বা প্রয়োগের আদেশ দিতে পারেন। ধারা ৮৮(৪) ধারা ৮৮(৫) যে সম্পত্তি প্রয়োগ করা হয়েছে, অস্থাবর সম্পত্তির ভেতরে গরু থাকতে পারে, ক্ষয়শীল, পচনশীল অনেক কিছুই থাকতে পারে। এরূপ জাতীয় যদি কিছু থাকে তাহলে আদালত সেই প্রকৃত সম্পত্তি বিক্রয়ের আদেশ দিতে পারে। ধারা ৮৮(৫) এই বিক্রয়লব্ধ টাকা আদালত ইচ্ছা অনুসারে ব্যবহার করতে পারে। আদালতের ইচ্ছা অনুসারে ক্ষয়শীল, পচনশীল জীবন্ত প্রাণী বিক্রয়ের আদেশ দিতে পারেন এবং বিক্রয়লব্ধ টাকা আদালত তার ইচ্ছা অনুসারে ব্যবহার করতে পারেন। ধারা ৮৮(৫) ধারা ৮৮(৬) ক্রোকের তারিখ হতে ৬ মাস। আজকে ক্রোক করা হলে আগামী ৬ মাসের ভিতরে যদি কোনো ব্যক্তি ওই ক্রোককৃত সম্পত্তিতে অধিকার দাবি করে তাহলে তার অধিকারের বিষয়টি তদন্ত করতে হবে। এখানে বলা হয়েছে যে আসামির সম্পত্তি ক্রোক করা হয়েছে সেই আসামির সম্পত্তিতে তার ভাই, তার প্রতিবেশী, অপর কোনো ব্যক্তি যদি সেই ক্রোককৃত সম্পত্তি দাবি করে যে ওই জায়গায় আমার নিজস্ব কোনো সম্পত্তি আছে বা আমার গরু ছাগল ধরে নিয়ে এসছেন বা আমার কোনো সম্পত্তি নিয়ে আসছেন বা আমার জমি, ওই ভাইয়ের জমির সাথে আমার জমি আছে, সেই জমি আপনারা ক্রোক করছেন, এরূপ যদি কেউ দাবি করে, এরূপ যদি কেউ অধিকার দাবি করে যে ওই সম্পত্তির সাথে আমার সম্পত্তিও আছে, তাহলে সেই অধিকারের বিষয়টি অবশ্যই তদন্ত করতে হবে। ধারা ৮৮(৬) ক। ধারা ৮৮(৭) হুলিয়ায় উল্লেখিত সময় অর্থাৎ ৮৭ ধারা মোতাবেক ৩০ দিনের, কমপক্ষে ৩০ দিনের সময় নিয়ে যে হুলিয়া জারি করা হয়েছে, সেই হুলিয়া জারি উল্লেখিত সময়ের মধ্যে যদি আসামি আদালতে হাজির না হয় তাহলে ক্রোককৃত সম্পত্তি, যে সম্পত্তি ক্রোক করা হয়েছে সেই সম্পত্তি আদালতের হেফাজতে বা সরকারি হেফাজতে চলে যাবে। এরূপ সরকারি হেফাজতে যাওয়ার পর যদি প্রকৃত সম্পত্তির ভিতরে ক্ষয়শীল, পচনশীল যদি কোনো দ্রব্য থাকে বা জীবন্ত কোনো প্রাণী থাকে এবং তা বিক্রয় বিক্রয় যদি মালিকের জন্য বা আসামির জন্য যদি লাভজনক হয় তাহলে আদালত তা বিক্রয়ের নির্দেশ দিতে পারেন এবং বিক্রয় করতে পারেন। অর্থাৎ এমন দেখা গেল যে কুরবানি ঈদের সামনে কোনো আসামির গরু ছাগল ক্রয় করা হয়েছে, তাহলে কুরবানি ঈদের আগে সেই গরু বা ছাগল যদি বিক্রয় করা হয় অবশ্যই লাভজনক হবে। অন্যান্য সময়ের চেয়ে এই জমি এই সময়ে যদি গরু ছাগল বিক্রি করা হয়, কুরবানির হাটে যদি বিক্রি করা হয়, অন্যান্য সময়ের চেয়ে এই সময়টা লাভজনক হবে। সেক্ষেত্রে আদালত যদি মনে করে যে এখন এই জীবন্ত প্রাণী আছে প্রকৃত সম্পত্তির ভিতরে, তাহলে এই সম্পত্তির ভিতর থেকে এই গরু ছাগলটা বিক্রয় করা যেতে পারে। বিক্রয় করলে মালিকের জন্য লাভজনক হবে। তাহলে আদালত বিক্রয়ের আদেশ দিতে পারেন এবং সেই গরু ছাগল বা জীবন্ত প্রাণীকে বিক্রয় করতে পারেন। ধারা ৮৮(৭) বোঝা গেল? আর কোনো সমস্যা?
আর কোন সমস্যা রিমা? তো ধারা 89, ধারা 88-তে সম্পত্তি ক্রোক, কোনো আসামির, পলাতক আসামির সম্পত্তি ক্রোক করা হয়েছে যাকে কোনোভাবেই আদালতে হাজির করা সম্ভব হয় নাই। আর ধারা 89-তে ক্রোকি সম্পত্তি প্রত্যর্পণ অর্থাৎ ফেরত প্রদান, যে আসামির সম্পত্তি ক্রোক করা হয়েছে সেই আসামিকে ক্রোকি সম্পত্তি ফেরত প্রদান করতে হবে। ধারা 89। ফৌজদারি কার্যবিধি 88 ধারা অনুসারে যার সম্পত্তি ক্রোক করা হয়েছে তিনি যদি ক্রোকের তারিখ হতে আগামী 2 বছরের মধ্যে আদালতে স্বেচ্ছায় অথবা গ্রেপ্তার পূর্বক হাজির করা হয় এবং সে যদি আদালতের এই মর্মে সন্তুষ্টি অর্জন করতে পারেন যে তিনি সমন পান নাই, গ্রেপ্তারি পরোয়ানা এড়ানোর জন্য আত্মগোপন করেন নাই, হুলিয়া যে ইস্যু করা হয়েছে, জারি করা হয়েছে সে বিষয়ে তিনি জানেন না, এই মর্মে আদালত যদি সন্তুষ্ট হয় তাহলে উক্ত ব্যক্তির প্রকৃত সম্পত্তি আদালত ফেরত দিবেন। কিন্তু 88-7 এবং 88-5 এবং 7 ধারা উপধারা অনুসারে যদি বিক্রয় করা হয়, সামান্য বিক্রয় করা হয় তাহলে সেই সামান্য বিক্রয়ের টাকা এবং বাদ বাকি সম্পত্তি টাকা ফেরত দিতে হবে। কিন্তু ফেরত দেওয়ার পূর্বে প্রকৃত সম্পত্তি বহনের যে ব্যয় হয় সেই ব্যয় উক্ত বিক্রয়লব্ধ টাকা হতে কেটে নিতে হবে অথবা তার কাছ থেকে নিয়ে নিতে হবে। কিন্তু সম্পত্তি যদি সম্পূর্ণ বিক্রয় করা হয়, প্রকৃত সম্পত্তি যদি সম্পূর্ণ বিক্রয় করা হয়, বিক্রয়লব্ধ টাকা থেকে সম্পূর্ণ দিয়ে দিতে হবে এবং বহনে যে ব্যয় হবে সেটা অবশ্যই কেটে রেখে দিতে হবে। ধারা 89। ধারা 89-তে বলা হয়েছে প্রকৃত সম্পত্তি প্রত্যর্পণ বা ফেরত প্রদান। প্রকৃত সম্পত্তি ওই সময় ফেরত প্রদান করে দেবে যখন প্রকৃত সম্পত্তি ক্রোক করা হবে এবং ক্রোকের তারিখ হতে 2 বছরের মধ্যে আসামি যদি নিজের থেকে স্বেচ্ছায় যদি আদালতে হাজির হয় অথবা পুলিশ অফিসার যদি গ্রেফতার পূর্বক তাকে হাজির করে এবং সে আদালতে যদি হাজির হওয়ার পরে বলে যে আমি পলাতক ছিলাম না, আত্মগোপন করি নাই, এবং সে এই মর্মে যদি আদালতে সন্তুষ্টি অর্জন করতে পারেন তাহলে আদালত তার প্রকৃত সম্পত্তি ফেরত দেবেন। এরূপ ফেরত দেওয়ার ক্ষেত্রে তার প্রকৃত সম্পত্তি বহনে যে ব্যয় হয়েছে সেই সম্পত্তি, প্রকৃত সম্পত্তি বহনে যে ব্যয় হয়েছে সেই ব্যয় তার নিকট থেকে নিয়ে নিতে হবে। ধারা 89। ধারা 89 বোঝা গেল? প্রকৃত সম্পত্তি ফেরত প্রদান। যে আসামির সম্পত্তি ক্রোক করা হয়েছে ক্রোকের তারিখ হতে পরবর্তী 2 বছরের ভিতরে যদি আসামি নিজের স্বেচ্ছায় আদালতে হাজির হয়, যখন সম্পত্তি ক্রোক হবে সে অবশ্যই বুঝতে পারবে বা জানতে পারবে, তার আত্মীয় স্বজন জানাবে, প্রতিবেশী জানাবে তার সম্পত্তি ক্রোক করা হয়েছে। এরূপ যদি সে জানতে পারে, জানার পরে যদি সে স্বেচ্ছায় আদালতে হাজির হয় অথবা পুলিশ অফিসার গ্রেফতার পূর্বক তাকে হাজির করে এবং সেদিন আদালতে সন্তুষ্টি অর্জন করতে পারে যে সে পলাতক ছিল না, সে সমনজারিতে জানতে পারে না, সে গ্রেফতারি পরোয়ানা কার্যকরের জন্য আত্মগোপন করে নাই অথবা সে হুলিয়ার নোটিশ পায় নাই, এরূপ যদি আদালত সন্তুষ্টি অর্জন করতে পারে তাহলে আদালত প্রকৃত সম্পত্তি বহনে যে ব্যয় হচ্ছে সেই ব্যয় কর্তন করে বাদ বাকি সম্পত্তি তাকে ফেরত দিতে পারবে। ধারা 89। সঙ্গে একই সাথে ক্রোকের আদেশ দেওয়া যায়। 87 ধারায় যে ঘোষণা ইস্যু করা হয় সেই ঘোষণার সাথে সাথে ক্রোকের আদেশটাও ইস্যু করা যায়। ধারা 88-তে ফৌজদারি কার্যবিধি আইনের ভাষ্যের ভিতরে বলা আছে ঘোষণার সঙ্গে একই সাথে ক্রোকাদেশ, অর্থাৎ 87 ধারার আওতায় ঘোষণা এবং 88 ধারা ক্রোকের আদেশ একই সময়ে ইস্যু করা যায়।
আর সম্পত্তি উদ্ধারের জন্য দেওয়ানি আদালতে মামলা করতে পারবেন না, অর্থাৎ যে ব্যক্তির সম্পত্তি ক্রয় করা হয়েছে সেই ব্যক্তি তার সম্পত্তি উদ্ধারের জন্য দেওয়ানি আদালতে মামলা করতে পারবেন না। সম্পত্তি সংক্রান্ত সাধারণত মামলা দেওয়ানি আদালতে হয়ে থাকে, কিন্তু কোন সম্পত্তি যখন ক্রয় করা হবে সেই সম্পত্তি আসামির হোক অথবা অন্য কোনো ব্যক্তির হোক, সেই সম্পত্তি উদ্ধারের ক্ষেত্রে মামলা দেওয়ানি আদালতে চলবে না। যে আদালত ক্রয় করবে সে আদালতে মামলা করতে হবে। ধারা 88, বিস্তারিত দেখে নিতে পারে। আমরা এখন পুরাতন ধারায় যাব। রিমা বারবার লিখতেছে কথা বোঝা যায় না, কথা বোঝা যায় না, কথা যায় না। সমস্যা আমার না সমস্যা রিমার, বুঝি না। কথা আমার বোঝা কথা কি যাচ্ছে শোনা স্যার, যায়? তাহলে যাচ্ছে রিমা তো স্যার। তোমার সমস্যা নেটে, রিমার নেটের সমস্যা। আমরা ধারা 1 হতে ধারা 89 পর্যন্ত শর্ট একটু পড়ে যাব। ফৌজদারি কার্যবিধি আইন স্যার 1898 ঘোষণা, সালের ওই যে ঘোষণার সাথে যে কথাটা বললেন ওটা বুঝতে পারিনি, ওই কথাটা আরেকবার বলেন, লিখবো তাই। ঘোষণা, 87 ধারার ঘোষণা এবং 88 ধারার প্রয়োগের আদেশ একই সঙ্গে দেওয়া যায়। লিখে রাখেন, এমসিকিউ যে কোনো সময় আসতে পারে। আর একটা লেখেন, প্রকৃত সম্পত্তি উদ্ধারের জন্য দেওয়ানি আদালতে মামলা চলবে না। যে সম্পত্তি ক্রয় করা হয়েছে সেই সম্পত্তি উদ্ধারের জন্য মামলা দেওয়ানি আদালতে চলবে না, কারণ প্রকৃত সম্পত্তির ভিতরে যদি স্থাবর সম্পত্তি হয়, স্থাবর সম্পত্তি সংক্রান্ত বেশিরভাগ মামলা দেওয়ানি আদালত কর্তৃক পরিচালিত হয়। কিন্তু এখানে সম্পত্তি যদি ক্রয় করা হয় সেই ক্ষেত্রে মামলা দেওয়ানি আদালতে চলবে না। যে আদালত ক্রয় করবে সেই আদালতে মামলা করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? রিমা ক্লিয়ার? জি স্যার। একজনের আইডিতে লেখা লাভ, এই লাভ এর আইডি থেকে সাউন্ড আসছে, একটু একটু আনমিউট করেন, ভালো হবে। আমি দিচ্ছি আনমিউট করে। তাহলে ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের 5 নং আইন। ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের 5 নং আইন। ধারা 1 ফৌজদারি কার্যবিধি আইন নামে পরিচিত হবে এবং সমগ্র বাংলাদেশে কার্যকরী হবে। ধারা 4 এর 1 ক অ্যাডভোকেট। ধারা 4 এর 1 ক অ্যাটর্নি জেনারেল। ধারা 4 খ জামিনযোগ্য অপরাধ, জামিনের অযোগ্য অপরাধ। ধারা 4 গ অভিযোগ বা চার্জ। ধারা 4 বর্গীজ নালিশ। ধারা 4 চ আমলযোগ্য অপরাধ বা আমলযোগ্য মামলা বা আমলযোগ্য কেস। ধারা 4 বর্গীজ নালিশ। ধারা 4 ট ইনকোয়ারি বা অনুসন্ধান। ধারা 4 ঠ তদন্ত। ধারা 4 ঢ আমলের অযোগ্য অপরাধ বা আমলের অযোগ্য মামলা অথবা কেস। ধারা 4 মূর্ধন্য অপরাধ, পেনাল কোড 40 অপরাধ। ধারা 4 ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ধারা 4 ধ থানা। ধারা 4 পাবলিক প্রসিকিউটর। ফৌজদারি কার্যবিধি আইন বিস্তারিত বর্ণনা আছে 492। তাহলে ধারা 5
দণ্ডবিধির অধীনে অপরাধের বিচার। ধারা 5-1 দণ্ডবিধিতে বর্ণিত সকল অপরাধের অনুসন্ধান, তদন্ত, বিচার, ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে হবে। আর 2 বলা হয়েছে সকল আইনে অপরাধের বিচার ফৌজদারি কার্যবিধি আইনে হবে, কিন্তু কোনো আইনে যদি অপরাধের তদন্ত, বিচার, অনুসন্ধানের ব্যবস্থা থাকে তাহলে সেই আদালত অনুযায়ী, সেই আইন অনুযায়ী অনুসন্ধান, তদন্ত, বিচার কার্যক্রম হবে। ধারা 6 আদালতের শ্রেণী বিভাগ। ধারা 9 দায়রা আদালত। ধারা 10 নির্বাহী ম্যাজিস্ট্রেট। ধারা 11 জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ধারা 12 স্পেশাল ম্যাজিস্ট্রেট বা বিশেষ ম্যাজিস্ট্রেট। ধারা 22 মফস্বলের জন্য জাস্টিস অব দি পিস। মফস্বলের জন্য জাস্টিস অব দি পিস হবেন বাংলাদেশের স্থায়ী নাগরিক, বিদেশি কোনো নাগরিক নয়। এরূপ নাগরিককে সরকার বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বা গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বিজ্ঞাপিত করে কোনো স্থানীয় এলাকার জন্য, কোনো স্থানীয় এলাকার জন্য জাস্টিস অব দি পিস নিয়োগ করতে পারেন। ধারা 25 পদাধিকার বলে জাস্টিস অব দি পিস। পদাধিকার বলে বলতে বোঝায় সুপ্রিম কোর্টের বিচারপতিগণ, যারা সিনিয়র সুপ্রিম কোর্টের যারা বিচারপতি আছেন, সুপ্রিম কোর্টের বিচারপতিগণ পদাধিকার বলে সমগ্র বাংলাদেশে জাস্টিস অব দি পিস। এবং দায়রা জজ ও যুগ্ম জজ যারা আছেন তারা পদাধিকার বলে নিজ নিজ এলাকায় যেখানে কর্মরত থাকবেন সেই এলাকার জন্য জাস্টিস অব দি পিস থাকবেন। ধারা 25 ধারা 28 দণ্ডবিধির অধীনে অপরাধের বিচার কোন কোন আদালতে হবে, অর্থাৎ দণ্ডবিধির যে অপরাধ আছে সে অপরাধের বিচারটা কোন আদালত করতে পারবে। ক হাইকোর্ট বিভাগ, দায়রা বিভাগ, যে কোনো আদালত, যে আদালত ওই দণ্ডবিধির অপরাধের বিচার করতে ক্ষমতাপ্রাপ্ত এমন যে কোনো আদালত। ধারা 29 খ কিশোর অপরাধ। ফৌজদারি কার্যবিধি আইনে কিশোর অপরাধ বলতে বোঝায় 15 বছরের নিচে, 15 বছর বয়সের নিচে যে কোনো ব্যক্তি বা শিশু যদি অপরাধ করে সেই অপরাধ কিশোর অপরাধ। কিশোর অপরাধের বিচার করতে পারেন মহানগর এলাকার জন্য মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, জেলা পর্যায়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোন ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেটগণ যে দণ্ড দিতে পারেন। ধারা 31 হাইকোর্ট বিভাগ যে কোনো দণ্ড দিতে পারেন। দায়রা আদালত বা জজ যে কোনো দণ্ড দিতে পারেন, কিন্তু মৃত্যুদণ্ডের ক্ষেত্রে অবশ্যই হাইকোর্টের অনুমতি নিতে হবে। যুগ্ম দায়রা জজ মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারেন না, এবং সেই সাথে 10 বছরের অধিক অধিক কোনো কারাদণ্ড তিনি দিতে পারেন না। তার মানে যুগ্ম দায়রা জজ 10 বছরের নিচের যে কোনো কারাদণ্ড বা শাস্তি প্রদান করতে পারেন। এখানে এমসিকিউ আসতে পারে যে যুগ্ম দায়রা জজ কোন ধরনের কারাদণ্ড প্রদান করতে পারেন বা কোন ধরনের শাস্তি দিতে পারেন। যদি 4টা কোটেশন আছে যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ড, 14 বছরের কারাদণ্ড অথবা 9 বছরের কারাদণ্ড, তাহলে অবশ্যই এখানে 9 বছরের যে কোনো শাস্তি যুগ্ম দায়রা জজ দিতে পারেন। যুগ্ম দায়রা জজ 10 বছরের অধিক কোনো কারাদণ্ড দিতে পারেন না। ধারা 31 ধারা 35 একই মামলায় বিভিন্ন অপরাধের ক্ষেত্রে শাস্তি। ধারা 35 ধারা 35-এর ক দণ্ডপ্রাপ্ত ব্যক্তি পূর্বে জেল হাজতে যদি আটক থাকেন তাহলে রায় প্রদানের ক্ষেত্রে অবশ্যই তার দণ্ডভোগ বাদ দিতে হবে। অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির অপরাধের জন্য 10 বছরের কারাদণ্ড দেওয়া হয় কিন্তু সে যদি পূর্বে
12 বছর কারাভোগ করেন, তাহলে সেই কারাভোগ হতে দণ্ডের হতে কারাভোগ বাদ দিতে হবে। ধারা 35 ক। ধারা 42, জনগণ ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অফিসারকে আইনানুগ যে কোনো সাহায্য দিতে চায় সে সাহায্য করতে বাধ্য, কিন্তু 2টি ক্ষেত্রে জনগণ সাহায্য করতে বাধ্য নয়। এক, আসামির ঠিকানা খুঁজে দিতে। 2, সাক্ষী প্রমাণ সংগ্রহ করে দিতে। কোন পুলিশ অফিসার যদি কোনো মামলা তদন্তের ক্ষেত্রে বা তদন্তকালে সাধারণ জনগণকে যদি কোনো আসামির ঠিকানা খুঁজে দিতে বলে, সেই ঠিকানা খুঁজে দিতে সাধারণ জনগণ বাধ্য নয়, যদিও তা আইনানুগ হয়। এছাড়াও কোনো মামলার সাক্ষী সংগ্রহ করে দিতেও জনগণ বাধ্য নয়। এটা পুলিশের কার্যক্রম অথবা আদালতের কার্যক্রম আদালত নিজ দায়িত্বে করে নেবে। তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 42 ধারা মোতাবেক জনগণ 2টি ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য নয়। 1, আসামির ঠিকানা খুঁজে দিতে। 2, সাক্ষী প্রমাণ সংগ্রহ করে দিতে। ধারা 43, অন্য কোনো ব্যক্তি যদি পরোয়ানা কার্যকরী করার ক্ষেত্রে অন্য কোনো জনগণের সাহায্য চায়, তাহলে জনগণ সাহায্য করতে বাধ্য। ধারা 43, ধারা 43-এ বলা হয়েছে সাধারণ কোনো জনগণ যদি কোনো মামলার পরোয়ানা কার্যকরী করার ক্ষেত্রে, অর্থাৎ কোনো আসামিকে গ্রেপ্তারের ক্ষেত্রে বা পরোয়ানা কার্যকরী করার ক্ষেত্রে যদি সাহায্য দাবি করে, তাহলে জনগণ জনগণকে সাহায্য করতে বাধ্য। ধারা 43। ধারা 44-এ বলা হয়েছে কতিপয় অপরাধ সম্পর্কে যদি জনগণ জানতে পারে বা বুঝতে পারে যে কেউ কোনো অপরাধ করার জন্য বা কোনো অপরাধের সাথে যুক্ত হওয়ার জন্য আলোচনা করছে, বা বুঝতে পারে যে কোথাও কোনো আলোচনা হচ্ছে বা কোনো জায়গায় অপরাধ হবে, অপরাধ হওয়ার সম্ভাবনা আছে, এরূপ যদি কোনো আশঙ্কা বুঝতে পারে, তাহলে সে অবশ্যই অবশ্যই ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসারকে জানাতে বাধ্য। ধারা 40। ধারা 45, কতিপয় ব্যক্তি কতিপয় অপরাধ সম্পর্কে পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে জানাইতে বাধ্য। কতিপয় ব্যক্তি বলতে বোঝায় এখানে গ্রাম প্রধান, চেয়ারম্যান, মেম্বার, গ্রামের হিসাব নবিশ যারা আছেন, এই সকল ব্যক্তি কতিপয় অপরাধ সম্পর্কে যদি জানতে পারেন অথবা বুঝতে পারেন, তাহলে তিনি অবশ্যই অবশ্যই ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসারকে জানাইতে বাধ্য থাকবেন। ধারা 45। ধারা 46, গ্রেপ্তার। গ্রেপ্তার বলতে বোঝায় কোনো আসামির বা কোনো ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা হরণ করে আইনানুগভাবে পুলিশ হেফাজতে নেওয়াকেই গ্রেপ্তার বলে। ধারা 46। 46-এ 3 ভাবে গ্রেপ্তার করা যায়। 1, কথা বা কার্য দ্বারা যদি গ্রেপ্তার করা সম্ভব না হয়, তাহলে দেহ স্পর্শ করে গ্রেপ্তার করতে হবে। 2-এ বলা হয়েছে সকল প্রকার কৌশল অবলম্বন করে গ্রেপ্তার করতে হবে। 3, আসামি যদি যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি না হয়, তাহলে গ্রেপ্তারের ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে না। ধারা 46। 47 ধারায় বলা হয়েছে আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে যদি পলায়ন করে কোনো আবদ্ধ স্থানে প্রবেশ করে, তাহলে সেই আবদ্ধ স্থানের মালিক বা ম্যানেজার বা যে দায়িত্বে থাকবেন তার অনুমতি সাপেক্ষে আবদ্ধ স্থানে প্রবেশ করে গ্রেপ্তার কার্যক্রম করতে হবে। ধারা 48, দরজা জানালা ভেঙে প্রবেশ করতে হবে। আলহামদুলিল্লাহ, ভালো। ফিরোজ মাহমুদ ভাই, সিআইডি। ধারা 48-এ বলা হয়েছে 47 ধারা মোতাবেক যদি অনুমতি চাওয়ার পর ওই বাড়ির মালিক বা গৃহের মালিক বা আবদ্ধ স্থানের মালিক যদি প্রবেশের অনুমতি না দেয়, তাহলে দরজা জানালা ভেঙে ওই আবদ্ধ স্থানে প্রবেশ করে আসামিকে গ্রেপ্তার করা যাবে। ধারা 48। ধারা 49। ধারা 49-এ বলা হয়েছে, ও ধারা 48-এ একটা বিষয় আছে, সেটা হলো আবদ্ধ স্থানে প্রবেশের পর যদি দেখা যায় কোনো কক্ষে পরহেজগার কোনো নারী আছে, তাহলে সেই নারীকে অবশ্যই সরে যাওয়ার জন্য বলতে হবে, অথবা তাকে সুন্দরভাবে অন্য কোনো মহিলা দ্বারা সরিয়ে দিতে বাধ্য করতে হবে বা সরিয়ে দিতে হবে। ধারা 48। 49-এ বলা হয়েছে
যদি গৃহে প্রবেশের পর বা আবদ্ধ স্থানে প্রবেশের পর যদি আটকা পড়েন তাহলে দরজা জানালা ভেঙে বাহির হতে পারবে। ধারা 49। ধারা 50, কোন আসামি গ্রেফতারের ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। ধারা 50। ধারা 51, পুলিশের দেহ তল্লাশি। যে ব্যক্তিকে আটক করা হয়েছে বা গ্রেফতার করা হয়েছে সেই ব্যক্তির দেহ তল্লাশি করা যাবে ধারা 51, এবং তার কাছে পরিধেয় বস্ত্র ব্যতীত যা কিছু পাওয়া যাবে সমস্ত কিছু পুলিশের হেফাজতে নিতে হবে। ধারা 52, মহিলার দেহ তল্লাশি। মহিলার দেহ তল্লাশির ক্ষেত্রে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে যেন তার মান মর্যাদার কোনো অক্ষুণ্ণ না হয়। অর্থাৎ কোনো মহিলা পুলিশ দ্বারা অথবা কোনো মহিলা দ্বারা মহিলার দেহ তল্লাশি করবে। লক্ষ্য রাখতে হবে মহিলার দেহ তল্লাশি করার সময় তার পাশে কোনো পুরুষ মানুষ থাকা যাবে। ধারা 52। ধারা 53, অস্ত্রশস্ত্র আটক বা আগ্নেয়াস্ত্র বা মারাত্মক অস্ত্রশস্ত্র যদি পাওয়া যায় তা আটক করতে হবে বা হেফাজতে নিতে হবে। 53, অর্থাৎ কোনো ব্যক্তির বা কোনো নারীর দেহ তল্লাশি করার সময় যদি মারাত্মক অস্ত্রশস্ত্র বা আগ্নেয়াস্ত্র পাওয়া যায় তাহলে সে আগ্নেয়াস্ত্র হেফাজতে নিতে হবে এবং ওই আসামিকে যে আদালতে হাজির করা হবে অস্ত্র বা মারাত্মক অস্ত্রশস্ত্র বা আগ্নেয়াস্ত্র সে আদালতে জমা দিতে হবে বা প্রেরণ করতে হবে। 53। 54 ধারায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার। পুলিশ যে সকল ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন: এক, আমলযোগ্য অপরাধীকে; দুই, যার নিকট ঘর ভাঙার যন্ত্রপাতি পাওয়া যায় আইনসঙ্গত অজুহাত ব্যতীত; তিন, সরকার ঘোষিত অপরাধীকে; চারে, চোরাই মাল; পাঁচে, পুলিশের কাজে বাধা দানকারী; ছয়ে, সামরিক বাহিনী বা সেনাবাহিনী; সাথে দেশ বিদেশ হতে যদি কেউ অপরাধ করে আসে তাহলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। আর 565 উপাদান যদি কেউ লঙ্ঘন করে, নয়, অন্য কোন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক যদি কোনো আসামি গ্রেপ্তারের জন্য অনুরোধ পত্র পাওয়া যায়। ধারা 55-তে থানা অফিসার ইনচার্জ যে সকল ব্যক্তিকে থানা এলাকায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। এখানে বলা হয়েছে 3 প্রকার ব্যক্তি: আমলযোগ্য অপরাধীকে, যে আমলযোগ্য অপরাধ করার জন্য আত্মদান করে এমন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেন; যে যার প্রকাশ্য জীবিকা নির্বাহ নাই, সে কিভাবে খায়, কি আয় করে, এই বিষয়ে যদি সে সন্তোষজনক কোনো জবাব দিতে না পারে এরূপ ব্যক্তিকে। আর বলা হচ্ছে অভ্যাসগত অপরাধী, যে সকল অপরাধী অভ্যাসী অপরাধ করা, এই সকল অভ্যাসগত অপরাধীকে থানার অফিসার ইনচার্জ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। ধারা 56-তে পদক্রম দ্বারা গ্রেপ্তার কার্যক্রম। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা মামলা তদন্তকারী কর্মকর্তা তার অধস্তন কর্মচারী বা কর্মকর্তা দ্বারা গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করাতে পারে। এক্ষেত্রে অবশ্যই 4টি বিষয় তাদেরকে অবলম্বন করতে হবে। এক, যাকে দ্বারা গ্রেপ্তার করাবেন তাকে একটি লিখিত আদেশ দিতে হবে, লিখিত আদেশটি তার হাতে দিতে হবে। যে আসামিকে গ্রেপ্তার করা হবে সে আসামির পূর্ণ বিবরণ থাকতে হবে, কি অপরাধের জন্য বা কি কারণে গ্রেপ্তার করা হবে সে বিষয়টি উল্লেখ থাকতে হবে। ধারা 57। নাম ঠিকানা জানাতে অস্বীকৃত ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। ধারা 58। গ্রেপ্তারের জন্য সারা বাংলাদেশে অনুসরণ। ধারা 59। জনসাধারণ কর্তৃক আমলযোগ্য বা জামিনের অযোগ্য যে অপরাধ জামিনযোগ্য নয় এমন জামিনের অযোগ্য যদি কেউ অপরাধ করে তাহলে জনগণ তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। জনগণ তাকে গ্রেপ্তার করতে পারে। ধারা 59। ধারা 60। বিনা পরোয়ানায় যখন কাউকে গ্রেপ্তার করা হবে তাকে অবশ্যই থানার অফিসার ইনচার্জ অথবা ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে। ধারা 61, 81। আসামিকে গ্রেপ্তার করার পর 24 ঘন্টার মধ্যে অথবা অনতিবিলম্বে আদালতে হাজির করতে হবে। ধারা 62। থানার অফিসার ইনচার্জ কর্তৃক মেট্রোপলিটন এলাকা বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং জেলা পর্যায়ে যদি হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট তার থানা এলাকায় দৈনিক কি পরিমাণ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হয়েছে এবং জামিন প্রদান করা হয়েছে সে বিষয়ে রিপোর্ট প্রদান করবে। ধারা 62 বলা হয়েছে
গ্রেপ্তার এবং জামিন সম্পর্কে রিপোর্ট প্রদান করবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিকট। ধারা 62। ধারা 63-তে বলা হয়েছে জামিন মুচলেকা বা আদালতে যদি কোনো বিশেষ আদেশ না থাকে তাহলে আসামিকে ছেড়ে দেওয়া যাবে না। ধারা 64 ম্যাজিস্ট্রেট কর্তৃক গ্রেপ্তার। ধারা 65 ম্যাজিস্ট্রেট গ্রেপ্তারের আদেশ দিতে পারেন। ধারা 66 আইনসঙ্গত হেফাজত থেকে যদি কেউ পলায়ন করে তাহলে তাকে পুনরায় গ্রেপ্তার। ধারা 67 পুনরায় গ্রেপ্তারের ক্ষেত্রে ধারা ফৌজদারি কার্যবিধি আইনে 47 ধারা অনুসরণ করা যাবে। ধারা 68 সমন। ধারা 68 1 সমন কি? সমন বলতে কি বোঝায়? ধারা 68 2 সমন কে কে জারি করতে পারেন? সমন সাধারণত পুলিশ অফিসার জারি করে, কিন্তু ইহা ছাড়াও আদালতের অফিসার অথবা সরকারি অন্য কোনো কর্মচারী সমন জারি করতে পারেন। ধারা 68 2। ধারা 69 সমন জারির পদ্ধতি। ধারা 70 সাবালক ব্যক্তির নিকট সমন জারি। ধারা 71 লোটকিয়া সমন জারি। ধারা 72 সরকারি কর্মচারীর নিকট সমন জারি। ধারা 72-এর 2 সরকারি কর্মচারী যে স্বাক্ষরপূর্বক সমন গ্রহণ করবে সেই স্বাক্ষরিত কপি দ্বারা সমন জারি প্রমাণ করা যায়। তাহলে ধারা 72-এর 2 সরকারি কর্মচারীর নিকট সমন জারির প্রমাণ। ধারা 72-এর 2। যদি কখনো প্রশ্ন হয় সরকারি কর্মচারীর নিকট সমন জারির প্রমাণ কত ধারা, তো ধারা 72-এর 2। ধারা 73 স্থানীয় এলাকার বাহিরে সমন জারি। ধারা 74 সমন জারির প্রমাণ। ধারা 75 গ্রেপ্তারি পরোয়ানা। ধারা 76 জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা। ধারা 77 এক বা একাধিক ব্যক্তি অথবা এক বা একাধিক পুলিশ অফিসারের উপর সমন পরোয়ানা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করার জন্য নির্দেশ করা যেতে পারে। সেখানে এক বা একাধিক পুলিশ অফিসার অথবা একজন সেই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করতে পারে। ধারা 78 জমির মালিক, কৃষক ম্যানেজার এরূপ ব্যক্তির উপর পরোয়ানা কার্যকরী করার জন্য নির্দেশিত করা যেতে পারে। ধারা 79 অধস্তন দ্বারা পরোয়ানা কার্যকরী করা যেতে পারে। ধারা 80 গ্রেপ্তার করা হবে যাকে তাকে গ্রেপ্তারের সারমর্ম জানাইতে হবে অথবা গ্রেপ্তারের পরোয়ানা তাকে দেখাতে হবে। ধারা 81 যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে অনতিবিলম্বে আদালতে হাজির করতে হবে অথবা 24 ঘন্টার অতিরিক্ত তাকে আটক রাখা যাবে না। ধারা 82 সারা বাংলাদেশে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করা যাবে। ধারা 83 স্থানীয় সীমানার বাহিরে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর। ধারা 84 স্থানীয় সীমানার বাহিরে পুলিশ অফিসার দ্বারা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরীকরণ। ধারা 85 যদি আসামি গ্রেপ্তারের পর 20 মাইল দূরে হয় তাহলে আসামি সেই একটি এলাকার ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার অথবা পুলিশ কমিশনারের নিকট আসামিকে হাজির করলে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী হবে। ধারা 86 সেই পুলিশ অফিসার, পুলিশ কমিশনার অথবা ম্যাজিস্ট্রেটের নিকট আসামি রাখা হলে তারা কি পদ্ধতি অবলম্বন করবে সে বিষয়ে বিস্তারিত বর্ণনা। ধারা 86। ধারা 87 হুলিয়া বা ঘোষণা, হুলিয়া ইস্যু বা ঘোষণাপত্র ইস্যু, হুলিয়া জারি পদ্ধতি, হুলিয়া জারি প্রমাণ। ধারা 87 1 2 3 হুলিয়া জারি প্রমাণ। এই হুলিয়া যে ইস্যু করা হয় সেটা জারি করা হয়েছে তার প্রমাণ নিয়ে যদি কখনো প্রশ্ন ওঠে যে হুলিয়া জারি করা হয় নাই বা হুলিয়া ইস্যু করা হয়নি, সেটা কিভাবে প্রমাণ করবেন? আদালত যদি লিখিত, যে আদালত হুলিয়া ইস্যু করে বা ঘোষণাপত্র ইস্যু করে সেই আদালত যদি লিখিত বিজ্ঞপ্তি দেন বা লিখিত বিবৃতি দেন যে নির্দিষ্ট একটি দিনে যথাযথভাবে হুলিয়া ইস্যু করা হয়েছে এবং জারি করা হয়েছে, এই লিখিত বিবৃতি হুলিয়া জারির প্রমাণ হিসেবে ব্যবহার করে হুলিয়া জারির প্রমাণ হিসেবে গণ্য করা যাবে। ধারা 87 3। ধারা 88 ধারা 88 বা ক্ষতি সম্পত্তি
বা ক্রোধ বা প্রতিপরোয়ানা। ধারা 88, ধারা 88 কোন পলাতক আসামিকে হুলিয়া জারি করার পরও যদি আদালতে হাজির করা সম্ভব না হয়, তাহলে তার সম্পত্তি ভোগ করার জন্য আদালত যে আদেশনামা ইস্যু করেন তাকে পরোয়ানা বলে। ধারা 88 ধারা 88 মোতাবেক যে পরোয়ানা প্রতি পরোয়ানা ইস্যু করা হয়, এই প্রতি পরোয়ানার মধ্যে ওই ব্যক্তির স্থানীয় তিনি যেখানে বসবাস করেন সেই বসবাসকৃত এলাকার স্থাবর অস্থাবর সম্পত্তি এবং অন্য কোনো এলাকা বা জেলা বা মহানগর এলাকায় যদি তার কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি থাকে, সেই সম্পত্তি ওই একই আদেশে প্রয়োগ করা যাবে। ধারা 88(2)। তাহলে ধারা 88(1) প্রতি পরোয়ানা ইস্যু, ধারা 88(2) এক আদেশে দুই জায়গার স্থাবর অস্থাবর সম্পত্তি প্রয়োগ করা যাবে। ধারা 88(3) অস্থাবর সম্পত্তি প্রয়োগের পদ্ধতি। ধারা 88(4) স্থাবর সম্পত্তি প্রয়োগের পদ্ধতি। পদে বলা হয়েছে আটক করে, আর স্থাবর সম্পত্তির ক্ষেত্রে দখল নিয়ে। ক রিসিভার নিয়োগ করে, গ হস্তান্তর নিষিদ্ধ করে, আর অন্যটার ক্ষেত্রে হস্তান্তর খাজনা প্রদান নিষিদ্ধ করে। আর ঘটনাতে বলা হয়েছে অনুসারে যেমন সম্পত্তি হতে পারে। ধারা 88(5) তাহলে ধারা 88(1) প্রতি পরোয়ানা ইস্যু, 88(2) এক আদেশে দুই জায়গার স্থাবর অস্থাবর সম্পত্তি প্রয়োগ। ধারা 88(3) অস্থাবর সম্পত্তি প্রয়োগের পদ্ধতি। ধারা 88(4) স্থাবর সম্পত্তি প্রয়োগের পদ্ধতি। ধারা 88(5) এই স্থাবর সম্পত্তি অথবা স্থাবর সম্পত্তি যে প্রয়োগ করা হয়েছে সেই সম্পত্তির ভিতরে যদি কোনো ক্ষয়শীল বা পচনশীল কোনো দ্রব্য বা জীবন্ত কোনো প্রাণী থাকে, তাহলে আদালত সেই ক্ষয়শীল পচনশীল বা জীবন্ত প্রাণী বিক্রয়ের নির্দেশ দিতে পারেন এবং বিক্রয় লব্ধ টাকা আদালতের ইচ্ছা অনুসারে ব্যবহার করতে পারেন। ধারা 88(5) ধারা 88(6)-এর পর এই যে সম্পত্তি প্রয়োগ করা হয়েছে, এই সম্পত্তির ভিতর যদি অন্য কোনো ব্যক্তি অধিকার দাবি করেন, দেখা গেল আমার সম্পত্তি প্রয়োগ করা হয়েছে, আমার ছোট ভাই অথবা আমার বড় ভাই বলল যে ওই সম্পত্তির ভিতরে আমার অধিকার আছে, তাহলে সেই অধিকারের বিষয়টি তদন্ত করতে হবে। ধারা 88(6)-এর পর তাহলে প্রকৃত সম্পত্তির ভিতরে যদি কেউ অধিকার দাবি করে, সেই সম্পত্তি তদন্ত করতে হবে কোন ধারায়? ধারা 88(6)-এর পর। ধারা 88(7) হুলিয়া ইস্যু করার পরে যদি আসামিকে আদালতে হাজির করা সম্ভব না হয় এবং উল্লেখিত সময়ের মধ্যে আদালতে হাজির না হয়, তাহলে তার যে সম্পত্তি প্রয়োগ করা হয়েছে সেই সম্পত্তি সরকারি হেফাজতে যাবে এবং সরকারি হেফাজতে যাওয়ার পর তাদের সম্পত্তির ভিতরে যদি ক্ষয়শীল পচনশীল বা জীবন্ত কোনো প্রাণী থাকে এবং সেই সম্পত্তি যদি বিক্রয়জনক, সেই সম্পত্তির বিক্রয় যদি মালিকের জন্য লাভজনক হয়, তাহলে আদালত বিক্রয়ের জন্য নির্দেশ দিতে পারেন এবং বিক্রয় লব্ধ টাকা সরকারের কোষাগারে রাখতে পারেন। ধারা 88(7). ধারা 88(1) সরকার। ধারা 88(1) প্রতি পরোয়ানা ইস্যু। ধারা 88(2) এক আদেশে দুই জায়গার সম্পত্তি প্রয়োগ। ধারা 88(3) স্থাবর সম্পত্তি প্রয়োগের পদ্ধতি। ধারা 88(4) স্থাবর সম্পত্তি প্রয়োগের পদ্ধতি। ধারা 88(5) জীবন্ত প্রাণী বা ক্ষয়শীল দ্রব্য বা পচনশীল যদি কিছু হয় বিক্রয়ের নির্দেশ দিতে পারেন এবং বিক্রয় লব্ধ টাকা আদালতের ইচ্ছা অনুসারে ব্যবহৃত হতে পারে। ধারা 88(6)-এর পর যদি কেউ অধিকার দাবি করে বা শর্ত দাবি করে, তাহলে সেই সম্পত্তির বিষয়ে তদন্ত করতে হবে। ধারা 88(7) বিক্রয় যদি লাভজনক হয়, তাহলে সেই সম্পত্তি বিক্রয় করা যাবে এবং অর্থ বিক্রয় লব্ধ অর্থ সরকারের কোষাগারে রাখতে হবে। ধারা 89 প্রকৃত সম্পত্তি ফেরত অথবা প্রত্যর্পণ। অর্থাৎ
যে সম্পত্তি ক্রয় করা হয়েছে সেই সম্পত্তি মালিককে ফেরত প্রদান, অর্থাৎ যার সম্পত্তি ক্রয় করা হয়েছে তাকে ফেরত প্রদান করতে হবে। ধারা 89। এটা কোন ক্ষেত্রে? আসামি যদি কোর্টের তারিখ হতে 2 বছরের মধ্যে নিজের ইচ্ছায় নিজে থেকে যদি আদালতে হাজির হয় অথবা তাকে গ্রেফতার পূর্বক যদি আদালতে হাজির করা হয় এবং সে আদালতে হাজির হওয়ার পর যদি আদালতের সন্তুষ্টি অর্জন করতে পারেন যে তিনি সমন পান নাই বা গ্রেফতারি পরোয়ানা তিনি পলাতক থাকেন নাই অথবা হুলিয়া ইস্যু করা হয়েছে বা জারি করা হয়েছে এই বিষয়ে সে জানে না, আদালত যদি এই মর্মে বিশ্বাস করেন যে তার কথাগুলো সত্য, তাহলে আদালত তাকে প্রকৃত সম্পত্তি ফেরত প্রদান করবেন। কিন্তু প্রকৃত সম্পত্তি বহনের ক্ষেত্রে যে ব্যয় হয়েছে, অর্থাৎ আসামির বাড়ি থেকে আদালতে নিয়ে যাওয়া পর্যন্ত বা সরকারি কোষাগারে নিয়ে যাওয়া পর্যন্ত যে ব্যয় হচ্ছে সেই ব্যয়ের টাকা ওই ব্যক্তির নিকট হতে নিতে পারবেন, অথবা প্রকৃত সম্পত্তি যদি বিক্রয় করা হয়ে থাকে তাহলে সেই বিক্রয় লাভ্য টাকা হতে ব্যয় বহনের খরচ কেটে রাখতে পারবে। 89।